নমস্কার, আমি চয়ন। বাঙালি বার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকাল জীবনের যা গতি হয়েছে না, আমাদের বাংলা বইগুলো সবই এখন তাকে আলমারিতে ঠাসাঠাসি করে বসা। তারা চেয়ে দেখে আর বলে, কই সে ছোটবেলার মতো আর তো আমাকে কাছে নিয়ে আমার গন্ধ শুনিস না। তা বলে বাংলা সাহিত্যের রস থেকে আপনারা বঞ্চিত হবেন কি? একেবারেই না। সেই উদ্দেশ্যেই আমাদের পথ চলা। আর সেই পথে চলতে চলতে আজ আমরা প্রায় 200 সাবস্ক্রিপশনের কাছাকাছি। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ যে আপনাদের পরিচিত মহলেও আমাদের এই প্রচেষ্টাকে ছড়িয়ে দিন, যাতে তারাও আনন্দের সঙ্গে বাংলা সাহিত্যের রস গ্রহণ করতে পারে। আর তার সঙ্গে সঙ্গে আমাদেরকেও অনেক অনুপ্রাণিত করতে পারে, যাতে আমরা আরও ভালো ভালো গল্প আপনাদের কাছে প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ রবিবার নিয়ম করে সকাল 10টায় আনতে পারি। আপনাদের অনেক ধন্যবাদ। এখন শুরু হচ্ছে শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বামা। আমার যখন 22-24 বছর বয়স, তখন নানা দেশ বেড়ানোর একটা কাজ জুটে গেল আমার অদৃষ্টে। তখন আমি দৈব ওষুধের মাদুলি বিক্রি করতাম। চুঁচড়োর শচীশ কবিরাজের তরফে মাইনে আর রাহা খরচ পেতাম। অল্প বয়সের প্রথম চাকরি উৎসাহের সঙ্গেই করতাম। আমাকে কাপড় চোপড় পরতে হতো সাধু আর সাত্ত্বিক বামুনের মতো। ওটা ছিল ব্যবসার অঙ্গ। গিরিমাটির রঙে ছোপানোর কাপড় পরনে, পায়ে ক্যাম্বিসের জুতো, গলায় মালা, আর হাতে থাকতো একটা ক্যাম্বিসের ব্যাগ, তারই মধ্যে মাদুলি আর অন্যান্য ওষুধ থাকত। একবার যাচ্ছিলাম বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে মাখমপুর বলে একটা গ্রামে। ওটা মাদুলি বিক্রির জন্য নয়, মাখমপুরে আসলে শচীশ কবিরাজের শ্বশুর বাড়ি। সেখানকার জমি জমার ওয়ারিশান দাঁড়িয়েছিলেন শচীশবাবু। শ্বশুরের ছেলেপুলে ছিল না, সেজন্যই আমাকে পাঠিয়েছিলেন যাতে পৌষে কিস্তির সময় জমি জমার খাজনা যতটা পারি আদায় করে আনতে। কিন্তু তা হলেও পরনে আমার গেরুয়া কাপড়, হাতে মাদুলি আর ওষুধ ভরা ক্যাম্বিসের ব্যাগ ইত্যাদি সবই ছিল। যদি পথে ঘাটে কিছু বিক্রি হয়ে যায়, কমিশনটা তো আমিই পাব। কখনো ও অঞ্চলে যাইনি। মেমারি স্টেশনে নেমে বেলা 2টোর সময় হাঁটছি তো হাঁটছি, পথ যেন আর ফুরোয় না। একটু গিয়ে একটা জায়গায় একটা বাজার পড়ল, সেখানে কিছু খেয়ে নিল, তারপর আবার পথ হাঁটল। গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ কিছু রোজগারও হলো, আর দেরিও হলো, বিশেষ করে সেজন্য। আর একটা বাজার পড়ল, সেখানে দোকানদারের কাছে শুনলাম আমার গন্তব্যস্থানে পৌঁছতে অন্তত রাত 9টা বাজবে। কিন্তু সকলেই বললে, সন্ধ্যের পর এই পথে হাঁটবেন না ঠাকুর মশাই, এসব দেশে না হাসুরে ডাকাতের বড় ভয়। বিদেশি দেখলে মেরে ধেরে যথা সর্বস্ব কেড়ে নেয়। প্রায় বনের ধারে বড় বড় মাঠের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে। সাবধান, খুব সাবধান। একটু গিয়ে না একটা দিঘি পড়বে মাঠের মধ্যে, এই ক্রস্তিনেক দূরে। জায়গাটা ভালো না ঠাকুর মশাই, জায়গাটা ভালো না। বড় বড় মাঠের উপর দিয়ে রাস্তা। সন্ধ্যা প্রায় হয়। এমন সময় দূরে একটা তাল গাছ ঘেরা দিঘি দেখা গেল বটে। আমার বুক টিপ টিপ করে উঠল। দিঘির ওপাশে সঞ্জয়পুর বলে একটা গ্রাম, সেখানেই রাতের জন্য আশ্রয় নেবার কথা বাজারে বলে দিয়েছিল। কিন্তু সন্ধ্যা তো তাল দিঘির এদিকেই হয়ে গেল। কোথায় বা সঞ্জয়পুর আর কোথায় কি? মনে ভারী ভয় হলো। কি করি এখন? সঙ্গে মাদুলি আর ওষুধ বিক্রির দরুন অনেক টাকা। পরক্ষণে ভাবলুম, কিছু না পারি দৌড়তে তো পারবো, না হয় ব্যাগটাই যাবে, কিন্তু প্রাণটা তো বাঁচবে।
একটু ভয় ভয়ে দিঘির কাছাকাছি এলাম। বড় সেকেলে দিঘি, খুব উঁচু পাড়, পাড়ের দুধারে বড় বড় তাল গাছের সারি, তার ধার দিয়েই রাস্তা। দিঘির পাড়ে কিন্তু জনমনীষী দেখলাম না। যে ভয় করেছিলুম দেখলুম সবই ভুয়ো। মানুষ যে মিথ্যে এরকম ভয় কেন দেখায় কে জানে। প্রকাণ্ড দিঘিটার পাড় ঘুরে যেমন তালবনের সারি আর দিঘির উঁচু পাড়কে পিছনে ফেলেছি, সামনেই দেখি ফাঁকা মাঠের মধ্যে দূরে একটা গ্রাম। বাঁচা গেল, নিশ্চয়ই ওটা সঞ্জয়পুর। কি ভয়টাই না লোকে দেখিয়েছিলে। দিব্যি ফাঁকা মাঠ, কাছেই লোকের বসতি, গায়ের গরু বাছুর সব মাঠে চড়ছে। এমন জায়গায় বিপদ থাকবে? আমি এরকম ভাবছি, এমন সময় তাল পুকুরের ওদিকে পাড়ের আড়ালে যে পথটা, সেই পথ বেয়ে একজন বৃদ্ধকে আমার দিকে আসতে দেখলাম। বৃদ্ধ বটে, কিন্তু বেশ বলিষ্ঠ গড়নের। এই বয়সে মাংসপেশি বেশ সবল, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ছোট একটা লাঠি। আমার কাছে এগিয়ে এসে একটু দেখে বৃদ্ধ হেসে বললে, ঠাকুর মশাই, কোথায় যাবেন? যাব মাখমপুর। মাখমপুর? সে যে এখনো 3 ক্রোশ পথ। কাদের বাড়ি যাবেন ওখানে? আগে শচীশ কবিরাজের বাড়ি। ঠাকুর মশাই কি কবিরাজের গোমস্তা? না না, আমি গোমস্তা নই। এ জমি জমার কাজেই যাচ্ছি বটে। এদিক পানে চেনেন কাউকে? হ্যাঁ, ঠাকুর মশাইয়ের নিজের বাড়ি কোথায়? আমি এদিকে কখনো আসিনি, বুঝলেন, কাউকে চিনিও না। মাখমপুরেও নতুন যাচ্ছি। সেখানেও আপনাকে কেউ চিনে না? না না, কে চিনবে? ঠাকুর মশাই, একটা কথা বলি। আজকে রাত্রিরে আমাদের পিঠেতে আপনার পায়ে তুলো দিন। হ্যাঁ, আমরা যাতে পারুই। এই জল আচরণীয়, আপনার অসুবিধে হবে না। চণ্ডী মণ্ডপের পাশে বাইরের ঘর আছে, সেইখানে থাকবেন, রান্না বাড়া করে খাবেন। হ্যাঁ, আসুন, দয়া করি আজ রাত্রিরে আসুন। হ্যাঁ, সে তো ভালো কথা, কিন্তু ওখানে কাজও যে একটু বেশ বেশ ঠিক আছে ঠিক আছে। আমি বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট হলাম। সত্যিই তো, সেকালের লোকেরা অন্য ধরনের শিক্ষায় মানুষ। অতিথি অভ্যাগতদের সেবা করেই এদের তৃপ্তি। বৃদ্ধ এই প্রস্তাব না করলে এই রাঢ় অঞ্চলের অজানা মেঠো পথ বেয়ে এই সম্মুখ আধার রাতে আমার যেতেই হতো মাখমপুর। গ্রামের পূর্ব দিকে বড় মাঠের ধারেই বৃদ্ধের বাড়ি। আমি চণ্ডীমণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল। কুকুরের এই ডাকটা কিন্তু আমার ভালো লাগলো না। এর কোনো কারণ আমি দিতে পারবো না, কিন্তু কুকুরের চিৎকারে কেমন যেন একটা ছন্ন ছাড়া অমঙ্গলজনক অর্থ আছে। মঙ্গল সন্ধ্যায় এ যেন আমি কোনো গৃহস্থ বাড়িতে আসিনি, যেন এসেছি এক শ্মশান ঘাটে। আসুন, এদিক মানে আসুন। মশাইয়ের নাম কি?
নবরচন্দ্র দাস। আসুন, এইখানে এখানে আপনি থাকবেন। হ্যাঁ, বৃদ্ধের বাড়ি দেখে অবশ্য মনে হলো বেশ অবস্থাপন্ন গৃহস্থ। বাড়ির উঠোনে সারি সারি 3টে বড় বড় ধানের গোলা, বলদ আর গাইয়ে প্রায় 20-22টা। অন্তঃপুরের দিকে 4খানা বড় বড় 8চালার ঘর, বাইরের এই চণ্ডীমণ্ডপ, আর তার পাশে একটা ভাঙা কুঠুরি। আমার কথাটা ভালো করে বুঝতে গেলে এই কুঠুরিটার কথা একটু ভালো করে শুনতে হবে। কুঠুরিটাকে চণ্ডীমণ্ডপ সংলগ্ন একটা কামরাও বলা চলে, কারণ একটা সরু রোয়াকের দ্বারা চণ্ডীমণ্ডপের পিছন দিকের সঙ্গে এটা যুক্ত। অথচ দোর বন্ধ করে দিলে বাইরের বাড়ির সঙ্গে এর সম্পর্ক চলে গিয়ে এটা হয়ে যায় ভেতর বাড়ির একখানা ঘরের মতো। আমায় এই কুঠুরিতেই থাকতে দেয়া হলো। কুঠুরির একপাশে একটা ছোট্ট চালা, সেখানে আমার রান্নার ব্যবস্থা হলো। হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি বিশ্রাম করছি, গৃহস্বামী এসে বললেন, ঠাকুর মশাই, এই বেলা রান্না চাপিয়ে দিন। আর রান্না করেন কেন? আমি রান্না চালায় রান্না বসাতে যাচ্ছি, এমন সময় দেখি একটা বাড়ির বউ ভিতর থেকে এক গাছা ঝ্যাঁটা নিয়ে আমার রান্না চালার সামনে দিয়ে ঢুকলো আর ঝাঁট দিতে লাগলো। কুঠুরির দরজা খোলা, আমি যেখানে বসে সেখান থেকে কুঠুরিটার ভিতরটা দেখা যায়। আমি 2-1বার বিস্ময়ের সঙ্গে দেখলুম বউটি ঝাঁট দিতে দিতে আমার দিকে চেয়ে দেখছে। 2-3বার বেশ ভালো করে লক্ষ্য করে মনে হলো বউটি ইচ্ছে করে আমার দিকে অমন করে চাইছে। আমি দস্তুর মতো অবাক হয়ে গেলুম। ব্যাপার কি? এক সম্পূর্ণ অপরিচিতা মেয়ে, পল্লীর গেরস্থ বধূ, এমন ব্যবহার তো ভালো নয়। কি হাঙ্গামায় পড়ে যাবো রে বাবা! কর্তাকে কাছে বসিয়েই রাতে রাতে গল্প করবো নাকি? আমার এসব ভাবনার মধ্যেই বউটি ঝাঁট শেষ করে চলে গেল। কিন্তু বোধহয় 5 মিনিটও হয়নি, আবার এলো। দেখে মনে হলো সে বড় ব্যস্ত, বড় উদ্বিগ্ন, বড় উত্তেজিত। এবারেও সে কুঠুরির ভিতর ঢুকে এটা ওটা সরাতে লাগলো আর আমার দিকে চাইতে লাগলো। তারপর হঠাৎ রান্না চালার দরজায় এসে চকিত দৃষ্টিতে চারদিকে কেউ নেই দেখে আমার দিকে আরেকটু সরে এলো আর নিচু স্বরে বলল, ঠাকুর মশাই, আপনি এখনই এখান থেকে পালান, নাইলে আপনার বড় বিপদ। এরা ভাসুরে ডাকাত, রাতে আপনাকে মেরে ফেলবে। শুনে আমি তো আর আমিতে নেই। হাতের খুন্তি হাতেই রইল, সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল। আমার সারা হাত পা অবশ আর ঝিমঝিম করতে লাগলো। হ্যাঁ, বলে কি, দিব্যি গৃহস্থ বাড়ি, গোলা পালা, ঘর দৌড়, কিরকম ডাকাত! কিন্তু পালাবই বা কেমন করে? এখন বেশ রাত হয়েছে। সামনের চণ্ডীমণ্ডপে বৃদ্ধ বসে লোকজনের সঙ্গে কথা কইছে। ওখান দিয়ে যেতে গেলেই তো সন্দেহ করবে। আমি কাঠের মতো আড়ষ্ট হয়ে গেছি একবারে, হাতে পায়ে জোর নেই। কিছু ভাবনারও শক্তির লোভ পেয়েছে যেন। বেশ অসারভাবে আমার মিনিট 5 কাটল। এমন সময় দেখি সেই বউটি আবার কি একটা কাজে কুটুরির মধ্যে ঢুকে খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটি কিছু বলার আগেই আমি বলে উঠলুম, তুমি যেই হও, তুমি পরম দয়াময়ী। বলে দাও কোন পথে কিভাবে পালাবো। সেই জন্যই তো এলুম, সব দেখে এলুম। পালাবার পথ নেই, ওরা কাঁটি আঁকলে রেখেছে। একটা মাত্র উপায় আছে, তাও আমি ভেবেছি। অনেক সহ্য করেছি, আর কত করব? না, দাঁড়ান, আরেকবার ঘর থেকে ঘুরে আসি,
নইলে সন্দেহ করবে। মিনিট 5 পরে বউটি আবার এলো। চকিত দৃষ্টিতে চারদিক চেয়ে দেখে বললে, শুনুন আমার উপায়খানা, এই কটা মনে রাখুন। এই কটা যদি মনে রাখতে পারেন তবে আপনাকে বাঁচাতে পারবো। আমার নাম বামা, আমি এই বাড়িরই মেজো বউ। আমার বাপের বাড়ির গায়ের নাম কুসুমপুর, জেলা বর্ধমান, থানা ওই রায়না। আমার বাপের নাম হরিদাস মজুমদার, জ্যাঠামশাইয়ের নাম পাঁচকড়ি মজুমদার। আমরা 2 বোন। আমার দিদির নাম কান্তমণি, ওর বিয়ে হয়েছে ওই সামন্তপুর তেওটা, বর্ধমান জেলা। ওর শ্বশুরের নাম দুর্লভ দাস, সবাই যাতে বারুদ। আমার বাবা জ্যাঠামশাই সবাই বেঁচে আছেন, কিন্তু মা নেই। সর্বনাশ! আমার তখন বুদ্ধি লোপ পেতে বসেছে। যা বলে মেয়েটি তাই করে যায়। কিন্তু এতে কি হবে? বউটি কিন্তু একবার বাড়ির মধ্যে যায়, আবার অল্প 2-3 মিনিটের জন্য ফিরে এসে আমায় তালিম দিয়ে যায়। কি ঠাকুর মশাই, মনে আছে তো? জ্যাঠামশাইয়ের নাম কি? এই রে, আচ্ছা, জ্যাঠামশাই হরিদাস মজুমদার। না না, পাঁচকড়ি মজুমদার। বাবার নাম হরিদাস মজুমদার। আমার দিদির নাম কি? শ্বশুর বাড়ি কোন গায়ে? কান্তমণি। শ্বশুরবাড়ি হলো আপনি দেখছি সব মাটি করবেন। সামন্তপুর তেওটা, বলুন। হ্যাঁ, সামন্তপুর তেওটা। শ্বশুরের নাম রামযদু দাস, দুর্লভ রাম। অবশেষে মিনিট 10-12 মধ্যে আমার কাছে সব পরিষ্কার হয়ে এসেছে। বউটি বললে, রান্না খাওয়া সব করে নিন ঠাকুর মশাই, কোনো ভয় করবেন না। আমার বাপের বাড়ির নামধাম যখন জানা হয়ে গেছে তখন আপনাকে বাঁচাতে পেরেছি। এখন শুনুন, খাওয়া দাওয়ার পরই শ্বশুর মশাইয়ের কাছে গিয়ে আমার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবেন আপনি তাদের গুরু বংশ। আমার নাম বলে জিজ্ঞাসা করবেন আমার বিয়ে হয়েছে কোথায়, জানো নাকি। দোয়াই আপনার, গলা যেন একটুও না কাঁপে, কোনো রকম সন্দেহ যেন না হয়। ঠিক আছে ঠাকুর মশাই, আমি চললুম। আবার আসবো শ্বশুর মশাইকে বলার পর, কিন্তু দেরি করবেন না বেশি। কখন যে কি হয় বলা তো যায় না। আমার কিন্তু খিদে মরে গেছে। তবু রান্না খাওয়া শেষ না করলে এরা তো সন্দেহ করতে পারে, তাই রান্না খাওয়াটা করতে হলো। রাতের অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসেছে। রাত আন্দাজ 10টার কম নয়। আহারাদির পর নিজের কুঠুরিতে বসেছি, আর আমার মনে হচ্ছে যেন এ বাড়ির সবাই খাড়ায় রামদাতে শান দিচ্ছে। আমার গলাটা কাটবে বলে। এমন সময় বৃদ্ধ আবার আমার জন্য পান নিয়ে এলেন। বললেন, কি ঠাকুর মশাই, খাওয়া হলো? হ্যাঁ, এই তো হলো, যাচ্ছি। আচ্ছা, এবার আর তাহলে আরাম করে দিব্যি শুয়ে পড়ুন। হ্যাঁ, মশারিটা আমি টাঙিয়ে দিই। রাত হয়েছে, আর দেরি করবেন না। একটা কথা ছিল। আমাদের এক মন্ত্র শিষ্য, বুঝলেন, বাড়ি কুসুমপুর, থানা রায়না, নাম হলো গিয়ে পাঁচকড়ি হরিদাস মজুমদার। তার এক মেয়ের নাম বামা। এদিকেই কোথাও বিয়ে হয়েছে। মানে তারাও তোমাদের মতো যাতে বারোই কিনা, তাই যদি চিনলে চিনতে পারো আর কি। মেয়েটার জ্যাঠা দুর্লভ রাম পাঁচকড়ি আমায় বলে দিল যে মেয়েটার শ্বশুরবাড়ি যদি খোঁজ করে পাও তাহলে সেখানে একবার যেতে। তাই একবার ভাবছিলুম, মানে
যখন এলুমি এদেশে। আমার কথা শুনে বৃদ্ধ যেন কেমন হয়ে গেলেন। আমার দিকে অবাক হয়ে চেয়ে বললেন, কুসুমপুরের হরিদাস মজুমদার, বাবা, আপনি তাদের চিনলেন কি করে? বামার কথা মনে পড়ল। বামার নির্দেশ মতো গলা একটু না কাঁপিয়ে দৃঢ় স্বরে বললুম, ও বাবা, কেন চিনব না? আমি যে ওদের গুরু বংশ। আমার বাবার ওরা মন্ত্র শিষ্য কিনা। ও বেশ বেশ বেশ, ঠাকুর মশাই, আপনি একটু বসুন, একটু বসুন, আমি আসছি। আচ্ছা, বেশ বেশ। আমি কুটুরির মধ্যেই বসে রইলুম। সন্দেহ ও ভয় তখনও আমার কিছু যায়নি। এরা যে গুরুদেবকেই রেহাই দেবে তাই বা কে বলেছে। কিছুক্ষণ পরে বৃদ্ধ ফিরে এলো। পেছনে পেছনে সেই বউটি, আর একটা সন্ডামার্কা গোছের যুবক, আর একটা প্রৌঢ়া স্ত্রী লোক, সম্ভবত বৃদ্ধের স্ত্রী। বৃদ্ধ বললে, এসো বাবা, এসো এসো, এই এসো এসো, এই আমাদের ঘর করো শুভ, ঘর করো। মেজবৌমা, দেখো তো চিনতে পারো একে? ও ভালো আছেন? আচ্ছা, এসো এসো এসো, হ্যাঁ, আশীর্বাদ করি। চমৎকার অভিনেত্রী বটে বামা। অদ্ভুত অভিনয় করে গেল। ঘোমটা খুলে হাসি মুখে সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে গলায় আঁচল দিয়ে। আমার জীবনদাত্রী দয়াময়ী বামা। আমার চোখে প্রায় জল এসে পড়ল। খাবার জল দেওয়ার ছুতো করে এসে বামা আমায় আশ্বাস দিয়ে গেল। বললে, ঠাকুরমশাই, বিপদ কেটে গেছে। আমার চোখে না পড়লে সর্বনেশ হতো। এই বিটেতে অনেক হয়েছে, এই কুটুরিতে, এই বিছনায়, এই ঘরে অনেক লাশ পোতা। আমার মনের অবস্থা বলবার নয়। বললুম, আচ্ছা, পুলিশ, গাঁয়ের লোক, এরা এরা কিছু টের পায় না? কিছু বলে না? কে কি বলবে? এই পাশুড়ে ডাকাতের গাঁ, সবাই এরকম। আগে জানলে বাবা কি এখানে বিয়ে দিতেন? এখন আমার এক ছেলে হয়েছে, এই পাপ ভিটে তারও অকল্যাণ হবে। কিন্তু ও কি করবে? মাথার ওপর শ্বশুর মশাই রয়েছেন, উনি পুরনো ডাকাত। তারপর দাদারা রয়েছেন। আচ্ছা, আপনি এখন ঘুমিয়ে পড়ুন বাবা ঠাকুর, আর ভয় নেই। হ্যাঁ মা, এসো। সকাল হলো। বিদায় নেওয়ার সময় বৃদ্ধ আমায় 5 টাকা গুরু প্রণামী দিলে। বামাকে একটু আড়ালে ডাকলো। বললুম, মা, তুমি আমার মা, আমার জীবনদাত্রী। আশীর্বাদ করি মা, চির সুখী হও, চির সুখী হও মা। বামার মতো বুদ্ধিমতী নারী জীবনে আমার চোখে পড়েনি। কতকাল হয়ে গেল। এই বয়সেও সেই দয়াময়ী পল্লী বধূটির স্মৃতিতে আমার চোখে জল এসে পড়ে। শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে। নমস্কার, আমি চয়ন। আশা করি আজকের প্রতিবেদন আপনাদের ভালো লেগেছে।
যদি ভালো লাগে তাহলে আপনি একা একা শুনবেন কেন? আপনার পরিচিত মহলে আমাদের এই প্রচেষ্টাকে একটু ছড়িয়ে দিন না। তারাও বাংলা সাহিত্যের রস থেকে বঞ্চিত যাতে না হয়। আর তাদের ভালোবাসা আমাদেরকে যার বন্যায় অনুপ্রাণিত এবং আনন্দিত করবে। আবার আসছি আমরা এই মাসের 4র্থ রবিবার ঠিক সকাল 10টায় আরেকটি গল্প নিয়ে। আপনারা সকলে সুস্থ থাকুন, সাথে থাকুন এবং শুনতে থাকুন। আপনাদের অনেক ধন্যবাদ।